বিসমিল্লাহির রহমানির রহিম। ধরো বাদশাদের স্বভাব চরিত্র কেমন হওয়া দরকার, তাই না? রাজা, তাকে সে যদি ভালো স্বভাবে রাজা হয় তাহলে সে অনেক দিন লাস্টিং করবে। আবার সে যদি খারাপ স্বভাবে রাজা হয় কয়েকদিন পরে সে কি তাই খুঁজে পাওয়া যাবে না। হিটলারকে খুঁজে পাওয়া যায়নি, সে নিরুদ্দেশ, বুঝলে না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। পাদশাহেরা শনিদাম আল্লামা সাদি রহমতুল্লাহ বলেন যে একজন বাদশার ঘটনা শুনছি। আল্লামা সাদি রহমতুল্লাহ উনি তো বড় মাপের একজন মন্ত্রী ছিলেন ওই কালে। হ্যাঁ, ওই সময় খেলাফতে ইসলামীর সময়ের একটা মন্ত্রী, বোঝো, বর্তমান 2-4টা দেশের প্রধানমন্ত্রীর সমান, তাই না? উনি বলেন পাদশাহেরা শনিদাম, একজন বাদশার ব্যাপারে আমি শুনেছি। বাদশাহে ইয়ামজুল দিয়ে না, কোনো একজন বাদশার ব্যাপারে শনিদাম মেনে সোনা, আমি শুনেছি, ঘটনা শুনেছি। কে বকুস্তান আসিরে এশারাত কর, বকুস্তান আসিরে একজন বন্দীকে হত্যা করার ব্যাপারে এশারাত কর, ইঙ্গিত করেছেন। অনেকে দেখো না, অনেক জেলখানায় সে হত্যাকাণ্ডের শিকার হয়, অনেক আসামি হয় কি না। এখানে দেশের প্রধানের ইঙ্গিত থাকে, রাষ্ট্রপ্রধানের কি থাকে, অনেক সময় ইঙ্গিত থাকে। হ্যাঁ, আচ্ছা। তো বকুস্তানে আসিরে, বকুস্তান আসিরে একজন বন্দীকে হত্যা করার ব্যাপারে এশারাত কর, ইঙ্গিত করেছেন। কি করেছেন? বেচারা তারা হালতে নাউমিদি বা জবানে কে দাস্ত, মালিকরা দুষ্নাম দাদন গ্রেফত। বেচারা, বেচারা মানে বন্দি বেচারা, বন্দি বেচারা ধরা হালত, ওই অবস্থায়, ধরা হালত নাউমিদি, ওই নিরুপায় অবস্থায়, নিরুপায় অবস্থায়। বা জবানে কে দাস্ত, যে ভাষায় তিনি জানতেন, বন্দি যে ভাষায় জানত, আরবি, উর্দু, হিন্দি, ফার্সি, ইংরেজি, বাংলা, চিটাঙ্গি ভাষা, সিলেটি ভাষা, নোয়াখালী ভাষা, ময়মনসিংহ ভাষা, যত ভাষা তার ছিল জানা। ঠিক আছে, মালিকরা বাদশাকে দেশনাম দাদান গ্রেফ, গালিগালা শুরু করে দিল সব ভাষায়, বা গালিগালাজ। দাদান গ্রেফ মানে শুরু করে দিয়া, দাদান মতলব দেনা, গিরত মানে पकड़ना, मतलब हाँ 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 बरजबाना बजबाने के दास्त, वो जबान जो रखता है, माने जे भाषा से जानतो। हाँ, दास्तान रखना पड़ो नहीं, मजदर जे भाषा से जानतो। मालिकरा बादशाह के दुष्नाम বা দিশনাম দাদন গ্রেফ গেল, গালিগালাজ করা শুরু করে দিল। অসেক্ত গোফতান, এবং ভালো মন্দ বলা শুরু করে দিল। ভালো মন্দ কি বলা শুরু করে দিল। আচ্ছা, ফালতু কথা। হ্যাঁ, সেক্ত আর সুকুতু গের পড়না, পড়ে যাওয়া, পতিত কথা। পতিত কথা কি? ভালো মন্দ, গালিগালাজ, যত ভাষা তার আছে, বুঝো না? সব ভাষায় কি ভালো কথা কইছে না সব গালিগালাজ, গালিগালাজ। আচ্ছা আচ্ছা, অসেক্ত গোফতান, কে গোফতা আন্দ, জ্ঞানীরা বলেছে, খেরতমান্দরা, আকলমান্দরা বলেছেন, জ্ঞানীরা বলেছেন, হারকে দস্ত আজ জান বসয়াত। হারকে মানে যে ব্যক্তি, দস্ত আজ জান, দস্ত মানে হাত, আর জান মানে জীবন থেকে, বসয়াত ধো ডালতা হয়, এই যে ব্যক্তি নিজের জীবন থেকে হাত ধুয়ে ফেলে, মতলব যে জীবন থেকে নিরাশ হয়ে যায় যে আমি আর বাঁচবো না, বাচ্চার আদেশ যখন হয়ে গেছে এবার আমারে ফাইনাল করে দেবে। ঠিক আছে, ঠিক আছে। কাহার চে দার দিল আরত বগয়াদ, ওই সময় মনে যা চায় তাই বলে দেয়। আমি তো মারাই যখন যাবো, তাই তো আমি এত সময় তো মুখ বন্ধ রাখছি বাঁচার ভয়, নাকি বেঁচে থাকার আশায়, জানের ভয়, জান রক্ষার জন্য আমি জবানকে কন্ট্রোল করেছি। কিন্তু এখন জানই আমার যাবে, তাই সব কইয়া মরি। ওই সময় শুরু করে রকেট লঞ্চার দিয়া মুখ, তখন জবান রকেট লঞ্চার হয়ে যায়। হ্যাঁ,
AK-47 রাইফেল হয়ে যায়। বর্তমানে কি দিনে আছে না, কত দামি রাইফেল একটা আছে এক ধরনের। আরে না বেটা, তোমার দিন রাত্রি সব সমান করে ফেলায়, খালি ট্রিগার চাপ দিলেই খালি গুলি বেরোতে থাকে, কোনো কষ্ট নাই, খুব দামি না। তো বলছে হারছে দরদিল আরদ বগোয়াত, তখন হারছে মানে যাহা কিছু দরদিল দিল মে আরদ লাতা হয় মতলব আতা হয়, অন্তরের মধ্যে যাহা কিছু আসে বগোয়াত সে বলে দেয়, বুঝছো না? কে তোমরা কি মাজদার পড়ো নাই? শহীদান ধোনা পড়ো নাই? বসয়াত धो डाले, हाँ दस्त आज जान बशयात, हाँ जान से अपना हाथ धो डाले मतलब জীবন থেকে নিরাশ হয়ে যায়। শহীদান ধো না পড়ো নাই? হ্যাঁ আচ্ছা ধরো, ইদা ইয়াসাল মা ইনসানু তালা লিসানুহু, শের পাইছো? ইদা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি, আলাল কালবি ইদা ইয়াইসাল ইনসান, হ্যাঁ ইদা যখন ইয়াইসা মায়ুস হয়ে যাতা হ্যায় ইনসান, যখন মায়ুস হয়ে যায়, যখন মানুষ কি হয়ে যায়, মায়ুস হয়ে যায়, তালা লিসানুহু তখন তাদের জিহ্বা লম্বা হয়ে যায়, তাই না? যখন দেখলো ঢাকা ইউনিভার্সিটির ছেলেগুলো এখান থেকে অনার্স মাস্টার্স কইরা সরকারি চাকরি পাচ্ছে না, বিভিন্ন ওষুধ কোম্পানির চাকরি করে, ওষুধ, হ্যাঁ তোমার এক একজন ডাক্তারের দোকানের সামনে, ফার্মেসির সামনে কি অসহায় হয়ে দাঁড়াই থাকে, সব ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট করা ছেলেগুলো আলা দিন রিক্সা চালকদের মতো রাস্তায় রাস্তায় দৌড়ায়, রাস্তায় রাস্তায় দৌড়ায়। এদিকে বিক্রি বাড়াইতে না পারলে তোমার বেতন বাড়বে না, প্রমোশন বাড়বে না, কত পরিশান। তখন দেখলো যে আল্লাহ, আমরা ঢাকা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সরকারি সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করে আমরা পরে পরে রিক্সা চালক আর আমরা তো সমান, আর আর ইন্ডিয়ানরা সব এই দেশে চাকরি করে 26 লাখের উপরে, ঠিক আছে? ওরা জীবন থেকে মায়ুস হয়ে গেছে কি না? হয়ে গেছে না? তুমি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যখন লেখাপড়া করো কি পরিমাণ পয়সা দেওয়া লাগে বলো, বোঝো? ভর্তি ফি 40,000, সেশন চার্জ 20,000, মাসিক পরীক্ষার ফি 10,000, মাসে পরীক্ষা 2টা, খাওয়ান খরচ 10,000, এরকম সব মিলে লাখখানের টাকা প্রত্যেক মাসে কাটতে নেয় একজন ছাত্রের কাছ থেকে। এইভাবে যদি তার বছরে তার 12 লাখ যায়, একটা ছেলের সেই ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে বেরোইতে কোটি কোটি টাকা যায়। এরপর যদি তার ওই যে সাইকেল চালান লাগে হুন্ডাই, তাহলে এরা কি জীবনের ব্যাপারে এদের কোনো আশা আছে? এই এখন শোনো, সেই কথাই বলছি, ইদা ইয়াইসাল ইনসানু, শোনো, ইদা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু, ইদা ইয়াইসাল ইনসানু যখন ইনসান কি হয়ে যায়, নিজের জীবন থেকে নিরাশ হয়ে যায়। তাই এই ছাত্রছাত্রীরা জীবন থেকে নিরাশ হয়েছিল কিনা? আর এদিকে কি সিস্টেম হয়েছে, কোটা দিয়া, সিস্টেম কি হয়েছে, কথা বলে না, খালি কথা কয়, ক্লাসের মধ্যে কথা বলো কেন আবার? তো ওটা মানুষের ধ্যান খেয়াল নষ্ট করো কেন? ধ্যানটা তুমি বুঝবে না, কতজন বলতেছে সেটা একটা ধ্যানে আছে, তুমি ধ্যানের মধ্যখানে ক্রস করো কেন? তুমি কি বুঝো না নাকি বেশি বুঝো? এখানে জিনিসটা বোঝো, এখানে কি হইল, তোমার ভুলে গেছি, এত সুন্দর কথা মনে আসছে আর ভুলে গেছি, বাদ দাও। ইদা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি, ইদা ইয়াইসাল ইনসানু যখন ইনসান নিরাশ হয়ে যায়, তালা লিসানুহু তখন তাদের জীবন, তখন তাদের জবান কি হয়ে যায়, লম্বা হয়ে যায়, জবান লম্বা হয়ে যায়, তাই না? তখন মানে কি, তখন সে বিদ্রোহ করে, জবান লম্বা হয়ে যায় মানে কি, বিদ্রোহ করে। হ্যাঁ, কাসিন্নুরিন মাগলুবিন ইয়াসুলু আলাল কালবি, কাসিন্নুরিন মাগলুবিন যেমন পরাজিত বিড়ালের মতো অবস্থা। কাসিন্নুর, সিন্নুর মানে কি বিড়াল,
মাগলুব মানে পরাজিত, পরাজিত বিড়ালের মতো। ইসুল আলাল কাল্ব, সে কুত্তার উপরে হামলা করে বসে। তখন সে চিন্তা করে না আমি তো বিল্লি এতটুকু, আমি কুকুরের সাথে পারবো কিনা এই চিন্তা করে না, তখন কি করে পাল্টা আক্রমণ করে কুকুরের উপরে। ঠিক আছে? তো ওই সময় দেখা যায় কুকুর শক্তিশালী, বড়, লম্বা, এক কামড় দিয়ে বিড়াল খাইয়ে ফেলাইতে পারে। এত শক্তি থাকা সত্ত্বেও কুকুর কি হয়ে যায়? পরাজিত হয়ে যায়, হেরে যায়। বুঝছো না? তুমি দেখো কোটার যে বিষয়টা গেল, কোটা, এই কষ্টের পরেও যদি কোটাগুলো থাকতো যে বাংলাদেশের হিন্দু 5%, ওরা 5% সরকারি চাকরি পাবে, ইহুদি আছে 1%, পাইলে ওরা 1%, খ্রিস্টান আছে 1%, ওরা পাইলে 1%, উপজাতি আছে মনে করো 2%, পাইলে 2%, মুসলমান আছে 90%, ওরা 90% চাকরি পাবে। তাহলে আন্দোলনটা বাজে না, তাহলে আন্দোলন বাজে না। দেখা যায় মাইয়ারা সংসার চালায় পুরুষরা, সেখানে সংসারে মেয়েদের দায়িত্ব হলো ঘরের স্বামী সংসার সামলানো, পুরুষের কাম হলো বাইরে কামাই করে আনা, সংসারের ঢালা, সংসার ঠিক রাখা। আর মহিলাকে কাজ হলো পুরুষরা যদি বাইরে কাজ করবে, বাইরের সেক্টরে, মহিলারা ভিতরের সেক্টরে কাজ করবে। তুমি সেই মহিলাদেরকে ভিতর সেক্টর থেকে বের করে আন না, তুমি চাকরি দিলা, তাহলে সংসারটা গেল। ওই যে মহিলারা চাকরি করে এদের সংসার তেজপাতা হয়ে যায়। দুই পক্ষ অনেক ছাড় দিলে হয়তো কিছুটা সুখ থাকে, কিন্তু দুই পক্ষ থেকে ছাড় না দিলে তেজপাতা তেজপাতা হয়ে যায়। যাই হোক, মেয়েদের দেশে 10 ভাগ চাকরি মাইনে পাবো। এখন আসো দেশের উপজাতি, ওরা আল্লাহরা 5 ভাগ চাকরি পাবে। কথা বলছো? আচ্ছা, তারপরে দেখলাম মুক্তিযুদ্ধ কোটা কত? মুক্তিযুদ্ধ কোটা 30 না 32%, 30% সম্ভবত, 30%। তারপরে জেলায় 10%, মেয়েরা 10%। আবার মুক্তিযুদ্ধ ক্ষুদ্র জাতি গোষ্ঠী মিলাইয়া এমন একটা পর্যায়ে আসলো যে মাত্র বাকি আছে 45%। আর 45% চাকরি কি হয়েছে জানো? 45% চাকরি এগুলো ঘুষের উপর দিয়ে চলে গেছে। যারা ঘুষ দিতে পারছে, আবার ঘুষের সাথে নারীও দিতে পারছে, হ্যাঁ চাকরি হয়েছে। তুমি মুসলমান, তুমি ঘুষ তুমি তো অত দাও নাই, সাথে তোমার বোন মহিলা পাঠাও নাই, মহিলা তুমি পাঠাইতে পারো না, গেলে টাকা পাঠাইছে। হিন্দুরা দেখা গেছে তুমি দেশে ঘুষ 10 লাখ, হিন্দুরা দেশে 20 লাখ, সাথে মাইয়ে পাঠাই দিয়েছে, মাইয়ে পাঠাই দিয়েছে, বুঝো? আচ্ছা, তাহলে চাকরিতে সব অজ্ঞ হয়েছে। এখান থেকে হিন্দুরা তোমার ক্ষুদ্র জাতি গোষ্ঠী হওয়া সত্ত্বেও ক্ষুদ্র জাতির কোটা তো পাইছে, এখান থেকে ঘুষ দিয়ে সব লয়ে গেছে। এখন দেশের ছেলেমেয়েরা আর চাকরি পায় না, দেশের ছেলেমেয়েরা কি পায় না? চাকরি পায় না। 90 ভাগ, 90 ভাগ মুসলমানদের দেশে মুসলমান ছেলে মেয়েদের চাকরি নাই। আর এরা কি জীবন থেকে নিরাশ হয়ে গেছে না? তখন কি বাঘের উপরে বিড়ালে হামলা চালাইছে, এখানে বাঘ পরাজিত হয়েছে, হেলিকপ্টার করে ইন্ডিয়া ফেলাই গেছে। এই দেখো এখানে আল্লামা সাদিল রহমতুল্লাহ, এই জন্য শোনো, এই যে রাষ্ট্রবিজ্ঞানের কথা, এই জন্য রাজনীতি করার আগে তাদের গুলিস্ত পড়ে নেওয়া উচিত, বুঝছো? ইদাইয়া ইসাল ইনসান তলা লিসানু, যখন মানুষ নিরাশ হয়ে যায়, তলা লিসানু, তখন তাদের জবান জিহ্বা দরাজ হয়ে যায়, লম্বা হয়ে যায়, মানে যা ইচ্ছে তাই বলা শুরু করে, আন্দোলনে নেমে পড়ে। আমি কে, তুমি কে, আরে রাজাকার রাজাকার, যাদের সাথে দেশ যুদ্ধ করে দেশ স্বাধীন করলা, এখন তাদের সাথে একাত্মতা ঘোষণা। আমি কে তুমি কে মানে কি? রাজাকার রাজাকার। এই কাকা সিন্নুরিন মাগলুবিন এসুলু আলাল কালবি, তখন অবস্থাটা দাঁড়ায় কাসিন্নুরিন মাগলুবিন, পরা যদি বিড়ালের মতো অবস্থা হয়, এসুলু আলাল কালব, কুত্তার উপরে হামলা করে বসে, বুঝছো? অক্ত জরুরত চু নামানত গ্রিস দস্ত বগিরত সরে শামশির তেজ। অক্ত জরুরত চু নামানত গ্রিস, অক্ত জরুরত, অক্ত মানে সময়, জরুরত মানে জরুরত, অক্ত জরুরত জরুরতের সময়, চু নামানত জব নেহি রহেগা গিরিজ ভাগনে কা, ভাগার সময় যদি কেউ ভাগতে না পারে, ভাগার সময় যদি কি পলায়ন করার সময় যদি পলায়ন করতে না পারে, তখন কি করে? দস্ত বগিরত अपने हाथ को ले जाता है सारे शमशीर तेज। তোমার সার মানে আগা, সার মানে গোড়া,
আর শামশির মানে তরবারি, তেজ মানে ধারালো। তখন সে কী করে, হাত দিয়ে তরবারির আঘাত, ধারালো তরবারির আঘাত ধরে ফেলে। তুমি তরবারি নিয়ে একজনকে তাড়া করছো, পুলিশ বাহিনী দিয়ে ঠটা 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 গুলি করছো, তার ভাগার আর কোনো জায়গা নেই। পিছনে সামনে পিছনে সে অবরুদ্ধ, কোনো লাইন নেই। তুমি তরবারি দিয়ে তাকে হামলা করছো, তখন নিজেকে বাঁচানোর জন্য সে ওই তরবারি আঘাত ধরে ফেলাবে। এক অর্থ, এতে হাত কাটা যাবে না, ক্ষতিগ্রস্ত হবে, জান যাবে, মরবে, শহীদ হবে, আহত হবে, হ্যাঁ, বিকলাঙ্গ হবে, হবে না? আচ্ছা, আর একটা লাইন হলো তরবারির গোড়া ধরে ফেলাবে, মানে তুমি তরবারি নিয়ে নামছো, সেও তরবারি নিয়ে নামবে, তোমার বিরুদ্ধে সে যুদ্ধ করতে নেমে যাবে। তরবারির গোড়ায় হাত দিয়ে সে কী করবে, মানে সে অস্ত্রর দিকে হাত বাড়াবে, মানে সে হাতে অস্ত্র নেবে, তোমার বিপক্ষে সে হাতে অস্ত্র নেবে। অস্ত্র নেয় মানে সরকার বাহিনীর হাতে অস্ত্র, জনগণের হাতে অস্ত্র, লড়াই শুরু। ঠিক আছে, যেটাকে কি বলা হয় তোমার, ওটাকে বলা হয় গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ। ঠিক আছে, এক অর্থ। আর এক অর্থ হলো যে তুমি তরবারি দিয়ে গুলি করছো, সে তরবারি দিয়ে হামলা করছে, তরবারি সে হাত দিয়ে ধরে ফেলাবে, টান দিয়ে নিয়ে তোমার উল্টো কোপানো শুরু করবে, ক্ষমতা উলট পালট হয়ে যাবে। যে যারা উপরে ছিল তারা নিচে নামে যাবে, আর যারা নিচে ছিল তারা উপরে উঠে যাবে। বুঝছো না? আচ্ছা, মালিক, মালিককে পুরসিদ এ পর্যন্ত না? আচ্ছা, কাল থেকে যাও। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।